দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মানজুর আল মতিন। আজকে জুলাইয়ের শহীদদের স্মরণ করছে গোটা জাতি। এই দিনে আত্মত্যাগ করেছিলেন শহীদ আবু সাইদ। তাকে আমরা স্মরণ করছি জুলাইয়ের সব শহীদদের। তাদের এই আত্মত্যাগের 1 বছর পূর্তিতে আজকে আমরা কোন পথে আছি, আমাদের সংকটগুলো কি কি, সেসব কিছু নিয়ে কথা বলতে চাই। দুজন সম্মানিত অতিথি স্টুডিওতে আছেন আমাদের সাথে। আছেন জনাব ফরহাদ মাঝার, কবি ও রাষ্ট্রচিন্তক, এবং আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর একটু পরে সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন জনাব রিজাউর রহমান, তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শুরুতেই জনাব ফরহাদ মাজার, আপনার কাছে আসতে চাই। আজকের ঘটনা দিয়ে একটু শুরু করতে চাই। এই জুলাইয়ে শহীদ আবু সাইদের আত্মদানের বর্ষপূর্তিতে এনসিপির তরফ থেকে সমাবেশ হচ্ছিল গোপালগঞ্জে। সেখানে 2 দফায় হামলা হয়। আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগের কর্মীরাই হামলা করেছেন বলে অভিযোগ, এবং এখন পর্যন্ত 4 জন নিহত হওয়ার খবর আমরা পাচ্ছি। এই যে পরিস্থিতি, সেখানে রাজনৈতিকভাবে এই শক্তিকে মোকাবেলায় আমরা কি করতে পারলাম, এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল সেগুলো ঠিকভাবে নেওয়া গেল কিনা? আপনার প্রশ্নটা কি? এই দুটোই, যে আইন শৃঙ্খলার ব্যাপারে সরকারের যে পদক্ষেপগুলো সেগুলোকে আপনি কিভাবে দেখেন, এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলার ব্যাপারে আমরা কতদূর এগোতে পারলাম? আমরা তো আওয়ামী লীগকে মোকাবেলাটা তো আমরা গণঅভ্যুত্থানের ঠিক এক লক্ষ্য ছিল না। ফ্যাসিবাদ মোকাবেলার কথা ছিল, ফ্যাসিস্ট শক্তি মোকাবেলার কথা ছিল, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তে নতুন ধরনের বাংলাদেশ গঠন করার কর্তব্য ছিল। তা আমার তো একটা অবস্থান আছে, সম্ভবত আমি অনেকবার রিপিট করেছি, আবারও করি এই প্রসঙ্গে। সেটা হচ্ছে আমরা তো 5 তারিখে একটা গণঅভ্যুত্থানটা হয়েছে, কিন্তু তারপরে 8 তারিখে আমাদের একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। সংবিধানের নামে এই যে গণঅভ্যুত্থানটা ঘটেছে তাকে কোনো পরিণতিতে নিতে আমরা দিলাম না দিবার পরিবর্তে আমরা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার পেলাম, এবং ইতিমধ্যে আমাদের যে পুলিশ বাহিনী, এটা ওই আওয়ামী লীগের ব্যবহৃত ছিল, তার হাতিয়ার ছিল। কার্যত তাকে আর কখনোই আমরা তৈরি করতে পারিনি। এতটা দিন গেল, মাস গেল। আপনি কিন্তু পুলিশ এই রিফর্ম বা পুরো থানাগুলোকে রিকনস্টিটিউশন বা পুলিশদেরকে কোনো একটা আশ্বস্ত করা বা নতুন কোনো পুলিশ বাহিনী নেওয়া, এটা কিছু আপনি করেন না। তো কিছু আপনি নাম করার মানেটা কি? মানে আইন শৃঙ্খলা তেমনি হাওয়া থেকে ভালো হবে না, নাম্বার 1। নাম্বার 2, ম্যাজিস্ট্রেসি দিয়ে সেনাবাহিনীকে, দেখুন কী ঘটনাটা ঘটেছে গোপালগঞ্জে। আপনি ম্যাজিস্ট্রেসি দিয়েছেন সেনাবাহিনীকে, হুইচ ইজ ফাইন। এখন সেনাবাহিনী তো আপনার ভেতরকার আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর না। আপনি 2 নম্বর কী করছেন, আপনি সেনাবাহিনীকেও কিন্তু জনগণের বিপরীতে দাঁড় করাচ্ছেন এবং সেনাবাহিনী প্রতিষ্ঠান আকারে তাকে ক্ষতিগ্রস্ত করছেন। আপনি এটা বাংলাদেশের সিকিউরিটির জন্যে, বাংলাদেশের নিরাপত্তার জন্যে এটা মারাত্মক রকম হুমকি হয়ে দাঁড়াবে। আপনি কি সেনাবাহিনী দেশ চালাবেন? তা সম্ভব না। আপনি তো মেনে নিচ্ছেন লিটারেলি। তার মানে আপনি যখনই গোড়ায় আপনি গলদ করেন, গোড়ার গলদটা আপনি কখনই পলিটিক্যালি আমরা চিন্তা করিনি। আমাদের যে সুবিধা মতো আমরা এগুলো করেছি, তার কিন্তু কুফল আমরা কিন্তু ভোগ করছি এখন। ফলে আমরা কিন্তু আরও একটা, যারা আমরা কথা শুনেছেন এর আগেও, আমি বারবার প্রথম দিন থেকে বলে এসেছি যে বাংলাদেশে অবিলম্বে আপনাদেরকে রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল জাতীয় বা যেটা নেলসন ম্যান্ডেলার মতো আপনাকে শুরু করতে হবে। সমাজে একটা ক্ষত তৈরি হয়েছে। আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি নিষিদ্ধ করতে পারেন, আমি তার পক্ষে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা সামাজিকভাবে তাকে ফেরত নিয়ে আসা, পলিটিক্যালি একটা জাতীয় একটা ধারার দিকে তাকে অন্তর্ভুক্ত করা, কেমন এই অন্তর্ভুক্ত করার কথা আমরা বললাম না বলে কিন্তু দীর্ঘ সময়টা জ্ঞাপন করলাম। আরও মারাত্মক ক্ষতি করেছি যে তথাকথিত জাতীয় ঐক্যমতের কথা বলে। এটা ভয়ঙ্কর হয়েছে ক্ষতিটা কী হচ্ছে বুঝিয়ে বলি আপনি। আমাদের তো একটা গণ ঐক্য ছিল, এই পুরো গণ অভ্যুত্থানটা একটা ঐক্যের ভিত্তিতে হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল সে ঐক্যের ভিত্তিতে কী ছিল, আমরা রাজনৈতিক দল আকারে আছি, আমরা এই পর্যন্ত শেখ হাসিনাকে আমরা উৎখাত করতে পারিনি, সরাতে পারিনি। ফলে আমরা নির্দলীয়ভাবে অংশগ্রহণ করেছি গণ অভ্যুত্থানে। আমরা অংশগ্রহণ করেছি, অবশ্যই আমাদের কর্মীরা আছে, প্রত্যেকে কোনো না কোনো অংশগ্রহণ, কিন্তু আমরা দলীয়ভাবে কিন্তু আমরা অংশগ্রহণ করিনি। তাহলে এটা আমরা কী দিতে চেয়েছি জনগণকে পাবো? আমরা একটা জনগণের ঐক্য আমরা তৈরি করেছি, একটা উদাহরণ সৃষ্টি করেছি। এটা একটা গণ ঐক্য। এখন গণ ঐক্যটাকে আমি রাখলাম না রেখে আমরা কী করলাম, আমরা আবার পার্টিতে চলে গেলাম। আমরা পার্টির সঙ্গে ডিসকাশন করছি। ডক্টর ইউনূস কী করলেন এতটা আমার সময়?
উনি পার্টির সঙ্গে ডিসকাশন করলেন। পার্টি তো গণঅভ্যুত্থান করে না, জনগণ তো গণঐক্য করেছে। আপনি জনগণের কাছে একবারও যান নাই, জনগণের কোনো প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন নাই। কিন্তু এই বিপুল জনগোষ্ঠীর সাথে আসলে সরকারের তরফ থেকে কিভাবে এই আলোচনাটা করা যেত? সরকার কি ডিসি নাই? সরকারি ইউনিয়ন নাই? ঠিক আছে, আপনি তো খুব অতি সহজে এতদিনের মধ্যে খুব অতি সহজে আপনি একটা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে মিটিং রাখতে পারতেন। এটা মনে করি খুব ইজি ছিল। ডক্টর ইউনূস নিজে বিভিন্ন জেলায় গিয়ে তিনি বক্তৃতা দিতে পারতেন, তিনি তো কোনো জেলাতে যান নাই, কোনো বক্তৃতা দেন নাই। আসলে তিনি একটা গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থানের প্রথম তো জনগণের কাছে যাইবে। আপনি এই কাজগুলো আপনি করেন নাই, আপনি একটার পর একটা আপনি ভুল করেছেন। ঠিক আছে, এখন তার আরও কত রকম উনি দায় কাঁধে নিয়েছেন, খেয়াল করুন। আপনি বলে এলেন চীনে যে আপনি বন্দর দিতে চান, এবং সেটা কি চীনের জন্য এটা একটা ব্যবসা বাণিজ্যের সুবিধা। এটা তো আপনি ভারতের জন্য তো এটা কি, এটা তো আপনি তাকে কী বার্তা দিচ্ছেন? যদি আপনি এই বার্তা দিয়ে থাকেন, তার মানে চীনের সঙ্গে আপনার নিশ্চয়ই একটা ইতিমধ্যে কথা হয়েছে, আপনার নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে, কারণ এটা তো জিও পলিটিক্যাল কোশ্চেন। এখন এটা করার না করলেন না, আমি যে শুরু করলাম, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন এই ট্রাম্প যে আপনার উপর যে শুল্ক চাপিয়ে দিচ্ছে আর বলতেছে যে আপনি সমস্ত কিছু আমেরিকার থেকে আপনাকে আমদানি করতে হবে, তাদের মাল খারাপ হলো অনেক চড়া মূল্যে আপনাকে করতে হবে, তাহলে আমরা কি করতেছি? আমরা কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবার আত্মসমর্পণ করছি? ফলে এগুলো তো এটা না। আরেকটা 4 নম্বর পয়েন্ট বলি। 4 নম্বর হচ্ছে আপনি বিনিয়োগের কথা বললেন, হুইচ ইজ ভেরি গুড। আপনি বিনিয়োগ চাইতেছেন, আপনি বিনিয়োগ করবেন, এটা তো আমরা পক্ষে। এটা তো বিনিয়োগ তো কর্মসংস্থান তো করতে হবে। আমি যদি খালি বিভিন্ন কোম্পানিকে ডেকে নিয়ে এসে ব্যবসা করতে দিই, এটা মানে কি আমি দেশকে উন্নয়নে তুলে দিচ্ছি। উনি একটা বক্তৃতা শুনলাম, যিনি বলছেন যে এটা কি আমরা কি বন্দর দিয়ে দিচ্ছি না কোনো কোম্পানির কাছে। তো বন্দর যদি আমাদের বাংলাদেশের জনগণ চালাতে পারে, আপনি অন্যকে দেবেনই বা কেন? এই প্রশ্ন উঠবে বা কিছু? কিন্তু আপনি এই ইভিজেট করতেছেন, আপনি বিনিয়োগ করার জন্য লোক যাচ্ছে। কিন্তু এই আমি গতকালও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছি, তাদের চীনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে তাদের প্রচুর বিনিয়োগ বাংলাদেশে তারা নিয়ে এসছে। অনেক ব্যবসায়ী আছে, তারা খুবই সক্ষম, তারা ওই দুর্নীতি বা দুর্বৃত্ত নন, তারা কিন্তু অত্যন্ত সক্ষম ব্যবসায়ী। আমি তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার। তারা চীন থেকে বিনিয়োগ আনতেছেন, তারা বিভিন্ন সাউথ কোরিয়া থেকে বিনিয়োগ আনতেছেন, তারা বিভিন্ন থেকে তারা বিনিয়োগ আনতে পারছেন। বারবারই একটা কথা বলা হচ্ছে, আমি এই কথাটা শেষ করছি আপনাকে, যে আপনি বিনিয়োগটা তৈরি করতে হলে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ লাগবে। পরিবেশটা কি? আপনি এয়ারপোর্ট থেকে যিনি বিনিয়োগ করবেন, এয়ারপোর্ট থেকে একটা সিঙ্গেল রুফের মাধ্যমে একই ছাদে বসে আপনি সমস্ত কাজ আপনাকে সমাপন করতে হবে 2 থেকে 3 দিনের মধ্যে। তো এরা এসে যখন যে আপনার 10টা 15টা 20টা আপনাকে লাইসেন্স দেবে, একবার ওই অফিসে একবার ওই অফিসে, ওখানে ঘুষ দিতে হবে, ওখানে তাকে তেল মারতে হবে, তারপর প্রধান উপদেষ্টার কাছে যেতে হবে, কি আপনার যে কি বিডা কি বিভিন্ন রকম জায়গায় আপনার দৌড়াতে হবে। এতে কি বিনিয়োগ হবে? আপনি বললে কি বিনিয়োগ হবে নাকি? তো আপনি এই হচ্ছে যে দেশের পরিস্থিতি। ধন্যবাদ। জনাব মান্না, আপনার কাছে আসতে চাই, এই যে আজকের সমাবেশে হামলা, এতে আসলে আখেরে লাভটা কার হলো? আওয়ামী লীগ কি প্রমাণ করতে পারলো যে তারা এখনো পেশি শক্তি ধরে অন্তত গোপালগঞ্জে, নাকি এটাই প্রমাণ হলো যে তারা আসলে সেই সন্ত্রাসের রাজনীতির বাইরে আসলে এখনো কিছু চিন্তা করতে পারছে না? আচ্ছা, প্রশ্ন জবাব তো নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে আপনি বলেছেন মানে জুলাই এই অভ্যুত্থানের সবচেয়ে বীর শহীদ, এবং শুধু জুলাই অভ্যুত্থান বলবো না, আমার কাছে মানে অচিন্তনীয় অভূতপূর্ব একটা আত্মদান, এরকম বাংলাদেশে কখনো হয়নি, সম্ভবত ভারতবর্ষে এরকম হয়নি। ঠিক আছে, ক্ষুদিরাম অন্যান্যরা আছেন, তারও হাসতে হাসতে ফাঁসির কাঠে গেছেন, কিন্তু একেবারে বুক চিতে এরকম করে গুলিটার ইতিহাসই আমি খুব কম জানি, বা জানি না আমি সেরকম। তাকে শ্রদ্ধা জানাচ্ছি, আবু সাঈদকে, তার সাথে সাথে আর সবাইকে যারা শহীদ হয়েছেন 52 থেকে এই পর্যন্ত যারা দেশের মুক্তি আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনার কথার মধ্যে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে, এরা তো গোপনে করেনি জিনিসটা, গতকালকে থেকে এই সম্পর্কে চাউর আছে, ব্যাপারটা ফেসবুকে দিয়েছে, শেখ হাসিনা ডিরেকশন দিয়েছেন, সব জায়গাতে গেছে, এবং এটা উনি বহুদিন ধরে দিচ্ছেন, অন্যান্যরাও জানে। তো এটা জানবার পরে আজকে এই ঘটনাটা ঘটতে দেওয়া পর্যন্ত গভর্নমেন্টের কী কাজ ছিল আমি কিছু দেখি না। দেখেন, এই কথাটা কেন বলছি, এই যে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে আমি একই কথা বলবো, মানে খুবই দুর্ভাগ্যজনক যে বুধবার সন্ধ্যাবেলায় এরকম করে এতই একটা অমানবিক ঘটনা ঘটলো,
যে আমি নিজের ছবি দেখতে গিয়ে আমার অন্তর থেকে পড়ছি এটা কি, এরকম করে পাথর তুলে বাড়লো। আবার দেখেন কতগুলো লোক চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কোনো সারা শব্দ করলো না, কোনো রিয়াকশন নেই। আমি বাদ দিলাম জনগণকে দোষারোপ করে কী করবো, ও তো আবার পলাশির যুদ্ধেও আমাদের এরকম অনেক ঘটনা আছে নিদর্শন। যাই হোক, বিতর্কিত কোনো ঘটনার মধ্যে যাচ্ছি না। পুলিশ কী করলো, বুধবার রাত গেল, বৃহস্পতিবার সারাদিন গেল, রাত গেল, পরদিন জুম্মা পর্যন্ত পুলিশ হ্যাজ নো অ্যাকশন, গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেই। তার মানে সামগ্রিক ব্যাপারটাতে আমি একদম প্রধানত দায়ী করছি সরকারকে, কেন তারা কিছু করতে পারলো না। সেকেন্ডলি দেখেন, আমি আবারও এই যুবকদের, মানে যারা এনসিপি করেছেন, নেতা যারা যারা আছেন, যারা গেছেন, তাদেরকে ধন্যবাদ দিই। তারা কিন্তু এগুলো ঘটনা জানেন, জেনেও গেছেন। আমরা পলিটিক্যাল পার্টিগুলো কীরকম করি, ধরেন একটা ঘোষণা দিলাম, প্রতিপক্ষ সব রকম প্রস্তুতিগুলো ভেঙে দেবে, আমরা ওইটা মানে উপেক্ষা করে যাই না, ফেস করতে হবে, নাহলে মানুষ বড় বড় ভিড় ওরা তো মোকাবেলা করতে জানে না। এরকম সময় কেউ গভর্নমেন্ট মাঝখানে দাঁড়ায়, হয়তো 144 দেয়, হয়তো একটা বিধিনিষেধ জারি করে, সভা করতে দেয় না, ক্ল্যাশটা অ্যাভয়েড করে। ক্ল্যাশটা হবে ইমিনেন্ট, যে দেখেন 4টা মানুষ মারা গেছে, তারা ওই জায়গাতে সভা বন্ধ করে দিতে পারতো না? একটা নির্দিষ্ট সীমানায় গিয়ে এনসিপিকে বলতো না, আসতে পারবে না তোমরা, এদেরকেও বলতো বেধড়ক গ্রেপ্তার করতো, কারণ এটা তো বেআইনি। এবং হ্যাঁ, এটাকেও বলতে পারি যে আপনি ওদেরকে নিষেধ করছেন, কারণ তাদেরকে আসার পর তাদের করে দেওয়া দরকার ছিল। আমি বলছি, যেহেতু প্রথম পর্যায়ে আমি যেটা শুনেছি, আমি গাড়িতে চলতে চলতে নিউজটা শুনলাম, পুলিশ অসহায়ের মতো দাঁড়িয়েছে, তারা কোনো কাজ করছে না। এত বড় অসহায় কোনোদিন পুলিশকে দেখা যায়নি। প্রথম দফায় তো পুলিশ কিছু করতে পারে নাই, শেষ পর্যন্ত পুলিশ কিছু করতে পারে নাই। পরে আর্মি গেছে, যেটা আমি এখন আপনার কাছে শুনলাম, আমার ব্যস্ততার কারণে আমি টিভিতে বন্ধ করে জায়গাতে শুনতে পারিনি। এর আগেও একবার গোপালগঞ্জে এরকম ঘটনা ঘটেছিল, যখন তারা এসে হামলা করলো, তারপরে আর্মি গিয়ে সেটা অ্যাকশন নিয়েছিল, এবং সেটা বহুদিন গোপালগঞ্জ মোটামুটি ঠান্ডা ছিল। মানে এটা একটা অদ্ভুত বিষয় যে এগুলো একটা ঘোষিত কর্মসূচি, এবং সেটা বাধা দেওয়ার কর্মসূচি, সাধারণ গণতান্ত্রিক মূল্যবোধ বাদী দেন যারা কর্মসূচিটা ঘোষণা করছে তারা নিষিদ্ধ, এবং তারা মাত্র 1 বছর আগে পতিত এই ঘটনার মধ্যেই পরাজিত হয়েছে। সমস্ত গ্লানি নিয়ে, সমস্ত রকম অন্যায় অত্যাচার নির্যাতন করবার পরে করেছে যারা, তাদের ব্যাপারে গভর্নমেন্টের কোনো লেনিয়েন্সির তো দরকার নেই, কোনো অনুকম্পা, কোনো দুর্বলতা তাদের তো এখানে আসবার প্রশ্ন ছিল না। গভর্নমেন্ট কী করলো? এখন যদি বলে কেন আর্মিও তো সেটা গভর্নমেন্টই নামারো, আর্মি নামিয়ে এটা গভর্নমেন্টের কৃতিত্ব কোনো সময় কেউ দেয়নি, এরকম করে হয় না। বিকজ আর্মি হলো লাস্ট রিসোর্ট, এটা হলে এটা হয়। তা আমরা জানি, আপনাদের আগেই ক্যালকুলেট করা দরকার ছিল। যদি মনে করতে না পুলিশ দিয়ে পারবো না, বা আমরা এপিবি দিয়ে বা অন্য শক্তি দিয়ে এখানে নামিয়ে পারবো না, আগেই এখানে নামিয়ে দিতেন, দিয়ে বন্ধ করে দিতেন। এটা শেষ পর্যন্ত কী মেসেজ দিল? আপনি যে প্রতিক্রিয়ার কথা বলছেন, দেখেন আমি নিজে খুব সংক্ষুব্ধ এই কারণে, এর মানে কি? অন্য জিনিস বাদই দেন, এই পতিত স্বৈরাচার জানালো যে আমরা এখনও ঐক্যবদ্ধ আছি, এখনও লড়াই করবার ক্ষমতা রাখি। তারা জিতেছে কি হেরেছে ওইখানের মাঠের যুদ্ধে বা সেই রাজনীতির লড়াইয়ে, কিন্তু সমস্ত দেশব্যাপী এই একটা মেসেজ গেল যে তারা আবার প্রস্তুতি নিচ্ছে, অর্গানাইজ করছে, আরেক জায়গায় আসবে। গভর্নমেন্ট কী করবে এই ব্যাপারে আমি জানি না, কারণ গভর্নমেন্ট ওই যে ফরহাদ ভাই বলছিলেন না, আমি কিন্তু প্রায় ডে 1 থেকে বলছিলাম, মানে এরকম তো সব জায়গায় হয়, যেরকম অভ্যুত্থানের পর বা বিপ্লব যেটাই বলেন, সমস্ত প্রশাসন ভেঙে যায়। আর আমাদের পুলিশ এত বাড়াবাড়ি করেছে, আমরা কিন্তু জানতোই না। এই যে এত গুপ্ত হত্যা বলেন, তারপরে আপনার ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স বলেন, এগুলো যা যা হয়েছে, ওই র্যাবের চাইতে পুলিশ বেশি করেছে। তো পুলিশের উপর জনগণের একটা বিক্ষোভ ছিল, সেই কারণে পুলিশ মার খেয়ে ট্রাক লাশ লুটকে রেখেছে হয়েছে। গভর্নমেন্ট তো সেটা ট্যাকল করবে, কীভাবে করবে? ডক্টর ইউনূস 2 বার তাদের সাথে বসছেন, তাদেরকে একবার এরকম করে বললেন না, যা হয়েছে হয়েছে, দিস ফর এন্ড নো ফার্দার, তোমরা যারা যারা এই ধরনের অত্যাচার নির্যাতন করেছো প্রমাণ আছে, তাদের বিচার আমাকে করতে হবে, জনগণের দাবি। কিন্তু বাকি যারা আছো নির্দোষ, তাদের কোনো শাস্তি হবে না, তোমরা সব যাও, তোমাদের ডিউটি করো, তোমাদের সবাইকে আসতে হবে। যারা তারপরে আসবে না বরখাস্ত করে দিন, নতুন লোক নিন। এখনও তো নিচ্ছেন আপনি, তখন কি নিতে পারতেন না ইমার্জেন্সি বেসিসে? মানে যখন আমি এরকম 2জনকে জিজ্ঞেস করেছি উপদেষ্টাদের, তারা বলেন ভাই এতগুলো বছর ধরে ওরা চালিয়েছে, সব ব্রিজেদের মতো করে সাজিয়ে রেখেছে। তার মানে লক্ষ লক্ষ পুলিশ যত সদস্য আছে সবকে আওয়ামী লীগ করে রেখে, এটা কোনোভাবেই হতে পারে না। আমরা কথাবার্তা বলি না, সেই সময় বলি নাই, এগুলো গভর্নমেন্ট কিছুই করে নাই। তারপরে মানে জনগণকে একদম অসহায় একটা প্রশাসনের সামনে এখন কাতরাতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো এই কষ্ট পাচ্ছে, সবাই পাচ্ছে, এবং এর ফলে সবচেয়ে বড় যে প্রশ্ন মানুষের মধ্যে তৈরি হচ্ছে, সেটা আমি মনে করি আপনারাও দেখছেন বেশ কিছুদিন ধরেই হচ্ছে, নির্বাচন কি হবে,
এবং আজকের পরে এই প্রশ্নটা আরও কীভাবে আসবে, মানে ধরেন কেউ যদি জিজ্ঞেস করে ওই গোপালগঞ্জে কীভাবে আপনারা ইলেকশন করবেন, কেউ যদি প্রশ্ন করে শরীয়তপুর কীরকম করে ইলেকশন করবেন, আরও অন্যান্য জায়গায় করতে পারে। কারণ আপনি এটাকে আপনার ফ্যাসিস্ট শক্তি, পরাজিত শক্তি, প্রতি বিপ্লবী শক্তি যেরকম করেই বলেন, যেটা ফরহাদ ভাই বলেন খুব ইম্পর্টেন্ট একটা কথা উনি বলেছেন যে এদেরকে ফেস করা, মোকাবেলা করা কিংবা তাদেরকে আত্মস্থ করে দেওয়া, মানে ওই যেটাকে উনি বলেন মাঝে মাঝে ইনক্লুসিভের ব্যাখ্যা তো করে দিতে দেননি। ইনক্লুসিভ মানে সম্ভবত একটাই বোঝে যে ওদেরকে নির্বাচনে চান্স দেওয়া যায় কিনা, ওইটাই ইনক্লুসিভ মিন করে না। এটা একটা টোটাল পলিটিক্যাল টার্ম। সেরকম করে কিছু ভেবে কিছু করেছেন, করেনি। ফলে হয়েছে কি, আপনি আজকে এই পরাজিত শক্তির কোনো একটা ছাত্র যে ঢাকাতে আছে কথা বলে দেখেন, তারা কেউ মনে করে না কোনো অনুশোচনা নাই, কোনো অনুতাপ নাই, মনে করে না যে কোনো ভুল করেছি, মনে করেছি যা করেছি সব ঠিক আছে, এবং তারা এখনও মনে করছে যা করছি তাই ঠিক আছে, এই পথেই আমাদের যেতে হবে। মানে আবার একটা করে মানে আমি তো ইনক্লুসিভ কথা শব্দ কিন্তু আমি বলি না, আপনি বলেন না, আমি বলি না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট তফাৎ আছে। আমি তো রিকনসিলিয়েশন ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং। কারণ ইনক্লুসিভ বলা মানে হলো আপনি এখন কি কথাটা চালু জনগণ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের না, ঠিক আছে, আমি ঠিক আছে, ফাইন, মানে কথা বুঝতে পেরেছি। কিন্তু এখন যেটা বলা হচ্ছে, সে কয় মাস থেকে শুনতেছি আমি, যে শেখ হাসিনা বাদ দিয়ে আওয়ামী লীগকে ইলেকশনে আনতে দেওয়া উচিত। এটা তো আমি শুনতেছি বিভিন্ন জায়গায়, পলিসি লেভেলে বিভিন্ন রকম। তার মানে ইনক্লুসিভ মানে আপনি আবারও আওয়ামী লীগকে আনবেন, নির্বাচনের আগে আবারও আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন। এটা তো সলভ হবে না, আপনি তো ক্রমাগত এটাকে আরো জটিল করে তুলছেন। ইস্যুটা হচ্ছে রিকনসিলিয়েশন মানে হলো আসলে কারা গুম করেছে, কারা অপরাধী, কারা হুকুমের, সেটা করতে হলে তো শুরুতে দোষ স্বীকার করতে হবে। এক্স্যাক্টলি, আপনি প্রসেস শুরুই করেন না, এত মাস চলে গেল। ধন্যবাদ। জনাব রেজাউর রহমান, আপনার কাছে আসতে চাই। চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামকে স্মরণ করছি এই সুযোগে। চট্টগ্রামের মানুষের লড়াইটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল জুলাইয়ের আমাদের বিজয়ে। আজকে যখন আবার সেই ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে এবং জুলাইয়ের যারা নেতৃত্বে ছিলেন সেই নেতাদেরকে, যারা আজকে এনসিপির নেতা, তাদের উপর হামলা করার সাহস দেখাচ্ছে, আপনি কি ভাবছেন? এবং এই পরিস্থিতিতে আসলে যে রাজনৈতিক একটা প্রতিযোগিতা এই মুহূর্তে চলছিল রাজনৈতিক প্রধান শক্তিগুলোর মধ্যে, সেটা কি আসলে এই সুযোগ করে দিচ্ছে তাদেরকে? ধন্যবাদ সবাইকে যারা আমাকে যে বাংলাদেশের নানান প্রান্ত থেকে দেখছেন। সবাইকে চট্টগ্রামের পক্ষ থেকে শহীদ ওয়াসিমের বার্তা পৌঁছিয়ে দিচ্ছি। চলে আসুন 16 শহর। চট্টগ্রামের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি দিন, তার মধ্যে অন্যতম হচ্ছে 16ই জুলাই 2024। তার আগে 11ই জুলাই এবং 12ই জুলাই একটি সিগনিফিক্যান্ট ইভেন্ট রয়েছে চট্টগ্রামে, যেটি 15ই জুলাই এবং 16ই জুলাইকে তৈরি করতে সহায়তা করেছে। চট্টগ্রামে ছাত্রলীগের বিপরীতে ছাত্রদের যে ক্ষোভ, এটা অনেক দিন ধরে পুঞ্জীভূত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকায় যে গণমাধ্যমের সরব উপস্থিতি থাকার কারণে অনেকগুলো ছোট ছোট ইস্যু ন্যাশনাল লাইমলাইট পাওয়ার কারণে অনেক দিক দিয়ে বিষয়গুলো খুব তাড়াতাড়ি সুরাহা হয়ে যায়। কিন্তু চট্টগ্রামের ঘটনা ছিল ভিন্ন। এখানে ছাত্রলীগ সরাসরি যখন কাউকে রড দিয়ে পিটিয়ে মৃত্যুর কোলেও ঢলে নিয়ে যাচ্ছে, কারো কোনো বিকার নাই, কারো কোনো চিন্তা নাই, সবাই যার যার কাজে ব্যস্ত। ওই ধরনের একটি সিচুয়েশন ছিল গত আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে। আমরা দেখেছি ছাত্রলীগ কাউকে মারছে, একদিকে সাংবাদিকরা যেতেও পারছে না, সাংবাদিক যেই যাচ্ছে তাকে নিয়ে আবার আলাদাভাবে যে সেশন করা হচ্ছে। সো চট্টগ্রামে আন্দোলন করা ছিল খুবই কঠিন একটা কাজ। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 29 কিলোমিটার দূরে এসে চট্টগ্রাম শহরে আমাদেরকে আন্দোলনগুলো করতে হতো। এবং 1 জুলাই থেকে কন্টিনিউয়াসলি আন্দোলনটা যেতে যেতে 11ই জুলাই প্রথম পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং সেদিনই চট্টগ্রামের রাফির একটি চিত্র পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। এরপরে চট্টগ্রামের আন্দোলনটা ন্যাশনাল লাইমলাইটে আসে। এবং 12ই জুলাই এবং 14ই জুলাই রাতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটার পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ার পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট মোড়ে উপস্থিত হয়। সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2300 একরের মতো একটি জায়গায় পাহাড় ঘেরা অরণ্যে ঘেরা ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র এবং রামদা, ছুরি, চাপাতি এবং ককটেল বিস্ফোরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি এলাকায় শিক্ষার্থীদেরকে পুরো রাত তন্ন তন্ন করে খুঁজেছিল এবং নারী শিক্ষার্থী এবং হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে নগ্নভাবে তারা হামলা চালিয়েছিল। এই ঘটনার পরপরই চট্টগ্রামের যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো স্কুল কলেজ আছে এবং যতগুলো অভিভাবক মহল ছিল, প্রত্যেকেই ক্ষোভে মানে ফুঁসে ওঠে। এর পরের দিন থেকেই হচ্ছে যে চট্টগ্রামে ইতিহাস তৈরি হয়। 15ই জুলাই সর্বপ্রথম সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের 16 শহর স্টেশন থেকে ছাত্রলীগকে ধাওয়া দিয়ে এবং তাদেরকে মেরে তাদেরকে রাজপথ থেকে সরানো হয়। এরপরে তারা কন্টিনিউয়াসলি চট্টগ্রাম শহরে পুরো অলিতে গলিতে যেখানেই যাকে পাচ্ছে ব্যাগ দেখলেই তারা তল্লাশি করা শুরু করছে, জাতীয় পতাকা হাতে দেখলেই তল্লাশি করা শুরু করছে, তাদেরকে আলাদাভাবে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে। বাসায় যাওয়ার সময় অনেক শিক্ষার্থী আমাদেরকে জানাতো বাসায় গিয়ে যে ভাই আমাকে মারছে, মানে ওই জায়গায় মারছে, অমুকে মারছে। তো এই জিনিসগুলো পথে ঘাটে অহরহ ঘটতো। পরিস্থিতি ঘটনাটাও পুরোটা মোড় ঘুরিয়ে নেয় হচ্ছে আমরা কয়েকজন যখন হচ্ছে মুরাদপুরে মোড়ে আমরা মিছিলটা ধরে ফেলি। মিছিলটা ধরে ফেলার পরে হচ্ছে যে নারী শিক্ষার্থীরাও একসাথে আমাদের সাথে যুক্ত হয়ে যায়। এরপরে সবাই পঙ্গপালের মতো একটা জায়গায় যখন মানে সবাই ছুটে এসছে, 200-300 ছেলেপেলেদের একটা জমায়েত হয়ে গিয়েছে। ওই জমায়েতটা হওয়ার পর থেকে হচ্ছে যে সংঘর্ষটা তখনই শুরু হয়ে গিয়েছে। ওই সংঘর্ষটা কন্টিনিউয়াসলি আমাদের 16ই জুলাই সংঘর্ষটা চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত এবং সংঘর্ষ চলার 20 মিনিটের মধ্যেই আমাদের ভাই শহীদ ওয়াসিম শহীদ বরণ করেন, শাহাদাত বরণ করেন এবং তাকে নিয়ে হচ্ছে যে পটিয়ার আমাদের এক শিক্ষার্থী ছোট ভাই আন্দোলনকারী সাকিব, তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেলের দিকে রওনা হয়। এর পরপরই আমাদের ভাই শান্ত শহীদ হয়। সন্ধ্যার আগ মুহূর্তে যুবলীগের এক সন্ত্রাসীর গুলিতে আমাদের আরেক ভাই কাঠমিস্ত্রি ফারুক ভাই উনি শাহাদাত বরণ করেন। আন্দোলনের মাঝখানে যখন আবু সাইদের আর গুলিবিদ্ধ হওয়ার যে দৃশ্যটি সেটি যখন পুরো বাংলাদেশের মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করে, আমাদের 3 ঘন্টা আমরা যখন টানা আন্দোলন করে যাচ্ছিলাম, ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে কন্টিনিউয়াসলি গুলি করছিল, তারপরে আমাদের উপর হামলা করছিল। ওই সময়ে আমাদের আর কোনো শক্তি নেই যে আমরা আন্দোলনটা চালিয়ে যেতে পারবো। হঠাৎ করেই আবু সাইদের ওই খবরটা শোনার পরে হঠাৎ আমাদের পিছন দিক থেকে 500 থেকে 1000 শিক্ষার্থীর একটা দল এসে আমাদের সাথে যুক্ত হয়। সেটি আমাদের জন্য বিশাল বড় একটি শক্তি ছিল এবং সেই শক্তিটি সফল হয়েছিল আবু সাইদের কারণে। রংপুর থেকে যে বার্তা চট্টগ্রামে এসে পৌঁছেছিল, সেই বার্তার সাথে সাথে চট্টগ্রামের হাজার হাজার শিক্ষার্থী ভাইরা আমাদের সাথে যুক্ত হয়। সেদিন ছাত্রলীগের অনেকগুলো সন্ত্রাসী ছাদ থেকে ভয়ে লাফ দিয়ে পড়ে যায় এবং সেই ঘটনাটি খুনি হাসিনা তার সাক্ষাৎকারে যখন চট্টগ্রামের এই বিষয়টি বলেছিল, তখন আমরা চট্টগ্রামের অবস্থা দেখেছিলাম ছাত্রলীগ ভয়ার্থভাবে আমরা নানান জায়গায় খবর পাচ্ছিলাম তারা আত্মগোপনে চলে যাচ্ছিল। এরপরে 18ই জুলাই আর একটু ঐতিহাসিক স্মরণীয় সংঘর্ষের ঘটনা চট্টগ্রামে ঘটে। সেটি নতুন ব্রিজ এলাকা থেকে বহদ্রাট মোড় পর্যন্ত বিস্তৃত হয় এবং মুরাদপুর পর্যন্ত বিস্তৃত হয় এবং এই সংঘর্ষের ঘটনায় সবচেয়ে বড় অবদান রেখেছিল তখনকার এইচএসসি পরীক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তাদের ভাইরা যে শহীদ হয়েছে, যে মাটিতে শহীদ হয়েছে, তারা সেই মাঠ ছেড়ে কখনো যাবে না এই প্রতিজ্ঞা নিয়ে তারা সোশ্যাল মিডিয়া, তারা হচ্ছে যে নানান ধরনের আন্দোলনের গ্রুপগুলোতে কন্টিনিউয়াসলি ঘোষণা দিয়ে দিয়ে তারা আমাদের সাথে আন্দোলনে যুক্ত হয়। পরীক্ষার হল থেকে তারা ফাইল নিয়ে আন্দোলনের সাথে যুক্ত হয় এবং ওই এইচএসসি পরীক্ষার্থীরা যখন আন্দোলনের মাঠে চলে এসেছিল, তখন না পুলিশ তাদেরকে থামাতে পেরেছিল, না ছাত্রলীগ তাদেরকে থামাতে পেরেছিল, না তাদেরকে যুবলীগ থামাতে পেরেছিল, না তাদেরকে কোনো ধরনের কোনো সন্ত্রাসী বাহিনী থামাতে পেরেছিল। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত এই সংঘর্ষ চলমান ছিল। শেষ মুহূর্তে আমরা তাদেরকে না পারতে বলেছিলাম যে রাতের বেলা আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারবো না, ভাইরা তোমরা বাসার দিকে চলে যাও।
তখন ধীরে ধীরে আস্তে আস্তে জি। শিক্ষার্থীরা বাসার দিকে চলে আরো যায়। আরো বিস্তারিত শুনতে পারলে অনেক ভালো লাগতো জনাব রহমান। অনেক ধন্যবাদ আমাদের সাথে এই গল্পগুলো বলবার জন্য। পরে হয়তো আরো বিস্তারিত এক সময় শুনবো। আমরা ফিরে আসতে চাই মূল যে আলোচনা করছিলাম জনাব ফরহাদ মাজার আপনার কাছে। বাংলাদেশে এই সময়ে সাম্প্রতিক সময়ে মূল যে রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যে এক ধরনের প্রকাশ্য বিরোধ আমরা দেখতে পাচ্ছি। সেখানে জামাত এবং বিএনপির এক ধরনের শক্তির মহড়াও আমরা গত কদিন ধরে দেখেছি। এই সময়ে এসে আপনি যে শুরুতে যে কথা বললেন যে গণঅভ্যুত্থান আসলে একটা প্রতিবিপ্লবের শিকার হয়ে যায়, এর যে সম্ভাবনা ছিল সেটা বিনষ্ট হয়েছে। আপনার মতে আজকে দাঁড়িয়ে আসলে গণঅভ্যুত্থানের যে স্বপ্ন, শহীদ আবু সাঈদ সহ অজস্র শহীদের যে স্বপ্ন, একটা পরিবর্তনের, ফ্যাসিবাদের একটা চিরস্থায়ী পতনের, সেটার দিকে আসলে এই মুহূর্তে আগানোর সুযোগ আছে কিনা এবং সেটা কিভাবে? হ্যাঁ, অবশ্যই আছে, এটা তো কোনো সমস্যা না। কারণ আপনাকে যে জিনিসটা হচ্ছে যে দেখুন, আমাদেরকে হিস্টোরিক্যালি ভাবতে, ঐতিহাসিক ভাবতে হবে। যে কোনো যে কোনো রাজনৈতিক সাহিত্যে আপনি দেখবেন যে একটা জনগোষ্ঠী যখন তার রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা আলাদা ব্যাপার, হ্যাঁ, স্বাধীনতা অর্জন আলাদা ব্যাপার। আমরা স্বাধীনতা অর্জন করেছি 71 সালে, কিন্তু রাষ্ট্র গঠন করতে পারিনি। ফলে রাষ্ট্র গঠনের যে পলিটিক্যাল কর্তব্য ওটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু মানুষের স্মৃতিতে রয়ে গেছে। এবং রাষ্ট্র গঠনের প্রশ্নটা তাদের কাছে অস্পষ্ট ছিল বহুদিন। তারা ইস্টাত বিরুদ্ধে আন্দোলন করেছে, বহু রকম, এর আগে তো গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে রাষ্ট্র গঠনের প্রশ্নটা রাজনৈতিক প্রশ্ন আকারে হাজির হয়ে গেছে। ফলে বাংলাদেশকে আপনি ওই গোপালগঞ্জ করেন, কোন গঞ্জ করেন, আপনি কিন্তু ওই 5 আগস্টের আগে কিন্তু ফেরত নিতে পারবেন না। এটা অ্যাবসার্ড। ফলে যারা এই স্বপ্ন দেখছেন তারা অবশ্যই আন্তর্জাতিক চক্রান্তের দ্বারা বা আওয়ামী লীগের দুঃস্বপ্ন দ্বারা তাড়িত এই কাজটা করছেন। এবং এটার যে ফলটা দাঁড়াবে, সেই ফলটা কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে যাবে। এবং এটা ডক্টর ইউনূসকে আমি বলছি, আমি এটা ওয়াকারুজ্জামান সাহেবকে এটা বলছি, আমাদের সেনাপ্রধানকে, যে আপনারা দয়া করে দেশকে সর্বনাশ করবেন না। কারণ যদি আপনারা কিছু করতে চান, প্রথম থেকে উচিত ছিল আপনাদেরকে যে একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার করা। তার মানে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার জন্য ক্ষমতা তো আপনার থাকতে হবে ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূস তো ক্ষমতাহীন মানুষ। আপনি একটা লোককে বসিয়ে দিয়েছেন কলা গাছের মতন, কিন্তু তার কোনো ক্ষমতা দেননি। তারই কিন্তু পরিণতি আমি বলছি, কারণ এটাতে করেছেন, কারা করেছে এটা? কারণ যারা আপনার প্রথম দিন থেকে 3 মাসের মধ্যে নির্বাচন দাও এই কথা অবশ্যই, নির্বাচন তো হবে, আমি নির্বাচন চাই, মান্নাবে নির্বাচন চাই, অবশ্যই নির্বাচন দিতে হবে। কিন্তু জনগণ যে জিনিসটার জন্য এত বড় আত্মত্যাগটা করলো, যে আমাদের একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে, তো এই প্রক্রিয়াতে শুরু করতে পারেন। আচ্ছা ধরুন আপনি যদি না চান, তাহলে আপনারা কি করে বাংলাদেশকে তৈরি করবেন? আপনাদের তো একটা স্বপ্ন আছে, তো দিন না আপনার একটা প্রস্তাবনা। তো তারা তো এটা প্রস্তাবনা দিতে পারেন। আজকে আমি একটা মিটিংয়ে, তারা ছিলেন আজকে অনেকে বিএনপির গুরুত্বপূর্ণ, আমি যে আপনাদের দলের মধ্যে তো একটা মানুষ নাই যে আগামী দিনে মন্ত্রিত্ব নিতে পারে, সে অভিজ্ঞতা আছে, জনগণ মেনে নেবে। তাহলে এই যে আপনি নির্বাচন করছেন, তার মানেটা কি? আমরা একদিন 15-20 বছর একটা লুটেরা মাফিয়াদের একটা সরকার দেখেছি, আমরা আবার একটা লুটেরা মাফিয়াদের সরকার আমরা কায়েম করতে চাইছি। ফলে গোপালগঞ্জের ঘটনা, ওই লুটেরা মাফিয়া যারা, এদের সঙ্গে আরো বিভিন্ন রকম যে শক্তি, যাদেরকে আমরা পতন ঘটাতে পারিনি, গোপালগঞ্জ থেকে তারা করেছে। আপনাদের ছাত্ররা খুব পরিষ্কার, এনসিপির সমালোচনা করুন, অসুবিধা নেই আমার। কিন্তু একটা কথা তারা বলেছে যে আমরা তো শহীদ হতে এসেছি, আমরা তো 5ই আগস্টে আমরা তো সব শহীদ হওয়ার কথা ছিল। ফলে আপনারা যুদ্ধ করতে চান, তো ঠিক আছে, যুদ্ধ করবো। তাহলে এই যে একটা জায়গায় ঠেলে দিয়েছেন আপনি, আমি জানি না এটা এই আমাদের সেনাবাহিনী, আমি ধন্যবাদ জানাবো যে আমাদের সৈনিকদেরকে তারা একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছেন। কিন্তু প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন, আমি তাদেরকে প্রশ্ন করব, আপনারা কি মোকাবেলা করতে পারবেন আগামী যে বাংলাদেশ আসছে? আমরা আজকে দিল্লির যে আগ্রাসী দিক আছে এবং অন্যান্য যে সকল পরাশক্তিরা যেভাবে বাংলাদেশ নিয়ে খেলছে, আপনাদের কি ক্ষমতা আছে এটাকে মোকাবেলা করার? পলিটিশিয়ানদের ছাড়া যাদের প্রজ্ঞা আছে, বা ঠিক আছে আমি রাজনৈতিক দলগুলোকে নিন্দা করেন, আমি সমালোচনা করছি, কিন্তু রাজনৈতিক দল ছাড়া, রাজনৈতিক প্রজ্ঞা ছাড়া রাজনৈতিকভাবে সমাধান করার জন্য আপনি এগোতে পারবেন না, এটা তো সম্ভব না। ফলে আপনি যদি কেউ যদি মনে করে যে আমরা এই গোপালগঞ্জের ঘটনা ঘটায় দিয়ে দ্রুত বেগে আমরা আরেক ধরনের একটা সরকার বানাবো এবং তার দ্বারা আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করবো, আমরা দিবা স্বপ্নে আপনারা আছেন। আপনারা অনুষ্ঠানের পুরো মহাদেশকে অস্থিতিশীল করে তুলবেন। অনুষ্ঠানের শুরুতে আপনি যে রিকনসিলিয়েশনের কথা বলছিলেন, সেটার সূচনার কথা আপনি নিজেই বললেন যে তাদেরকে তো প্রথমে দোষ স্বীকার করতে হবে। সেটা যদি তারা না করেন, তাহলে তার সূচনা কিভাবে হবে? আমি উত্তরটা দিচ্ছি, এটা তো সরকারকে উদ্যোগটা নিতে হবে।
প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আমি আমাদের যে জামাতের আমির বলুন কি বিএনপির বড় বড় নেতা প্রত্যেককে আমি কথাটা বলেছি, শুধু তাই বলিনি, আমি বলছি আপনারা ক্ষমতার বাইরে বা থাকবেন কেন? আপনার এটা তো আপনাদের দেশ, আপনাদেরকে চালাতে হবে। ছেলেরা তো তরুণ, তারা একটু গণপ্রতিনিধি করে দিয়ে আপনারা সরকার এখন থেকে থাকুন, যে কোনো নাম দিয়ে আপনি গার্ডিয়ান কাউন্সিল বলেন বা আমরা কী বলে এই যে রিকনসিলেশন এবং রিকনস্ট্রাকশন কমিটি, যে কোনো একটা নাম দিয়ে হতে তো পারে। এটা তো নতুন, আমরা তো সংবিধান মেনে কিছু করছি না, একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, এখন সকলে মিলে আসেন আমরা দেশটাকে গঠন করি, মানে একটা নতুনভাবে তার দেশ গঠনতন্ত্র দরকার, জনগণ নতুন গঠনতন্ত্র চায়, নতুন করে বাংলাদেশ তৈরি করতে চায়। আমাদের এই সময়েই যে ব্যাপারটাকে আমরা সকলে মিলে করি। আপনার বাড়ি থাকবেন কেন? তখন তো জাতীয় সরকারের প্রস্তাব তো ছেড়ে দিয়েছিল, তবে তারা তো এটা কিছুই মানে নাই। তারা যারা এগুলো কিছুই মানে নাই, 5 মাসের মধ্যে কি 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছে, এখন তো তারা কি করে নির্বাচনে যাবে? এখন কি আপনি নির্বাচন করতে পারবেন? অ্যাবসার্ড। ফলে এই যে যারা এই ফলে তারা প্রথম থেকে নির্বাচন করতে চাননি, তারা প্রথম থেকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার রাজনীতি করেছে এবং গোপালগঞ্জের ঘটনার সঙ্গে তারা 100% দায়ী। জি, ধন্যবাদ। জনাব মান্না, আপনার কাছে আসতে চাই, এই যে নির্বাচন নিয়ে শঙ্কা, এই আজকের ঘটনায় সেটা বেড়ে যাওয়ার কথা বলছিলেন জনাব ফরহাদ মাজহার, কিন্তু এর সাথে এই একটি জেলার একটি ঘটনাকে কেন্দ্র করে কি আসলে পুরো দেশের নির্বাচনটাই ঝুলে যাওয়ার একটা সম্ভাবনা আসলে আছে বলে মনে করেন আপনি? প্রশ্নটা যেরকম করে করেছেন ঠিক এরকম করে জবাব দেওয়া মুশকিল, কারণ হচ্ছে যে ঘটনাটা তো বিচ্ছিন্ন না, মানে এটা আপনি বলছেন একটি জেলার ঘটনা, কিন্তু এই একটি জেলায় করেছে কারা? একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মীরাই বেশি, এবং তারা করেছে কারণ এটা জানেন যে নিশ্চয়ই, আমি মনে করি নিশ্চয়ই জানেন আপনি, এটা এখন ভারতের অবস্থান মতো যেখানেই থাকুন তিনি, সেখান থেকে তিনি ভিডিও মেসেজ দিয়েছেন এগুলো করতে, সরাসরি চ্যালেঞ্জ করতে, আবার তিনি সহসা এসে পড়বেন, যে কোনো দিন ঢুকে যাবেন, কত কি কথাবার্তা তো এমনিতে আছে চালু। ফলে এইটা একটা ড্রেস রিহার্সালের মতো, পারবে কতদূর সেটা নিয়ে কিন্তু আমি কথা বলছি না, কারণ হচ্ছে আমি মনে করি যেরকম ফরাদ ভাই বললেন এটা মোকাবেলা করা এখনও সম্ভব, এবং সেই মোকাবেলা করা মানে কেবল মিলিটারি অ্যাকশন দিয়ে করবে তাও আমি বলছি না, সেটাকেও আপনার উনি যে শব্দটা বলছেন খুবই সুন্দর, একটা রেকনসিলিয়েশনের মধ্যে দিয়ে, এটাকে বাংলাটা কী করা যায়, খুব একটা ডিফিকাল্ট শব্দ, কিন্তু রেকনসিলিয়েশনে বাংলা মীমাংসা করবেন নাকি সমঝোতা করবেন বা কি আমি জানি না, বাট রেকনসিলিয়েশন বলতে যা বোঝায় সেরকম কিছু কি করা যাবে আমি জানি না, কিতে পারে এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল, কারণ যখনই পরাজয়টা হলো তার পরে পরে আপনি যদি এটাকে একটা ধোঁয়াশার মধ্যে না রাখতেন তাহলে ওই অ্যাপ্রোচটা দিতে পারতেন, এবং তাতে হয়তো এরকম হতো, অনেকেরই বিবেক জাগ্রত। আমি অনেককে বলতে শুনেছি তখন, মানে তারা দল করে আওয়ামী লীগ, আমি নিজে তো আওয়ামী লীগ করতাম, এবং তারা মনে করেছে যে এই এত বছর ধরে যা করা হয়েছে ওগুলো ভালো করা হয়নি, চূড়ান্ত বাড়াবাড়ি চিত্তা দিতে সব মনে করে, এবং তারা মনে করে এই একটা ভাবলে তো আসলে আওয়ামী লীগটা করতে চেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ তার জায়গায় থাকেনি। এই মানুষগুলো হয়তো এই যে রেকনসিলিয়েশন প্রক্রিয়ার কথা উনি বললেন এই প্রক্রিয়ার মধ্যে আসতে পারতেন, এরকম প্রচুর লোক দেশে ছিল, এখন পর্যন্ত আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি চিন্তা করেন যে এটার রিয়াকশনটা কী হবে যদি আপনি ওই কোনো অ্যাকশন না দিলেন। যতগুলো লোক আছে বাংলাদেশে, তো ধরেন সাপোর্টের দিক থেকে হাইস্ট করে 42%, অ্যাভারেজ করেন 35%, এখন ধরেন কম করে যদি কত হতে পারে আপনি গেস করছেন, সেটা কোনো ভিত্তি নেই, কিন্তু তারপর ধরেন সে 15% বা 20%, এই মানুষগুলোকে আপনি কী করবেন? এটাকে কি করে একটা যে রাজনৈতিক প্রক্রিয়া আপনি সেটাকে নতুন দেশ গঠনের কথা বলেন, যেভাবে ব্যাখ্যা করেন, তার মধ্যে আনবেন যে সেই চেষ্টার অনুপস্থিতিতে এই মানুষগুলো এই রেবেলের পদ্ধতিতেই থাকবে, এই প্রকৃতি থাকবে, এগুলো উস্কালে বেশি হবে। এবং সরকার যেরকম করে প্রশাসন চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, তার সাথে আমি যদি ফরহাদ ভাইয়ের এটাকে যুক্ত করি, উনি বলছেন ইলেকশন ইম্পসিবল, আমি এখন ইম্পসিবল মনে করি না, সম্ভব, কিন্তু গভর্নমেন্ট যেরকম করে যাচ্ছে সেই পথে গেলে, গভর্নমেন্ট যদি এখন প্রাইম ডিসিশন নেবার জায়গায় না যান, উনি যদি এরকম করে, মানে উনি তো প্রথম দিকে বলেন যে রাজনৈতিক দলগুলোকে সেই সময় এরকম করে ক্ষমতার মধ্যে নিয়ে আসার দরকার ছিল না, বা উনি যেরকম করে বলেছেন যে জাতীয় ঐক্য যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেটাকে কেবল পলিটিক্যাল পার্টির ঐক্য বলা হচ্ছে, সেটারও দরকার ছিল না, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ সমঝোতা ইত্যাদি প্রতিষ্ঠা করে যে উদ্যোগী সরকার নিত, সেটা এই প্রক্রিয়ার পক্ষেই যেত, সেই উদ্যোগও তো হয়নি। মাঝে মাঝে আপনি ধরেন এখনও চলছে যেটা ফরেন অফিসে বসে ওই যে 166টা প্রস্তাব নিয়ে যে আলোচনা চলছে, এটার মধ্যে কিন্তু রেকনসিলিয়েশনের কোনো দিক নেই, এটা কোনোভাবে এখন হচ্ছে সামহাউ এটাকে একটা ঐক্যের জায়গা দেখিয়ে
যাওয়ার জন্যে চেষ্টা করছেন, তারা কিন্তু সেটা আসছে না। ফলে আমি মনে করি এই জিনিসগুলো প্রায় সবই আমি অ্যাবসেন্ট দেখছি। আমি অনেস্টলি বলি, প্রায় সবই অ্যাবসেন্ট দেখছি। এইটা কোনো পলিটিক্যাল পার্টি করতে পারবে না। যদি মনে করেন বিএনপি অনেক বড় দল বা সবচেয়ে বড় দল, তারা উদ্যোগ নিতে পারে না। তারা আওয়ামী লীগের পক্ষে উদ্যোগ নিয়ে বা তাদেরকে ডেকে উদ্যোগ হয়ে বসে বা তাদের সাথে কথা বলে বা যেভাবেই হোক তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন, এরকম সুযোগ আমি দেখি না। কিন্তু গভর্নমেন্ট সব দিকেই যেতে পারে। এই রকম গভর্নমেন্ট আমাদের দেশে একটাও আসে নাই যাকে সবগুলো পলিটিক্যাল পার্টি সাপোর্ট করেছে, সমস্ত মানুষ সাপোর্ট করেছে। অ্যান্ড দ্যাট গভর্নমেন্ট ইজ ফেইলিং। সেটা যদি হয় তাহলে তার পরিণতি কী হতে পারে? চূড়ান্তভাবে তো খারাপ দিকেই যাবে। জনাব মাঝার যে কথাটা একটু আগে বলছিলেন যে আসলে এই সরকারের সাথে কোনো না কোনোভাবে, সেটা একটা উপদেষ্টা মণ্ডলী হোক বা যে কোনোভাবেই রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা এই মুহূর্তে সহায়তা করতে পারে কিনা, আপনার কি মনে হয়? না, ওই যে যেরকম ফরহাদ ভাই তো বললেন এগুলো, উনি কী কী বলেছেন, কতগুলো মানে অ্যাডভাইজারি কাউন্সিল বা কোনো যে কোনো নামই হোক না কেন, একটা রাজনৈতিক আমি সংশ্লিষ্টতা। ইনোভেট করতে পারতাম। আপনি তো দক্ষিণ আফ্রিকা তার মধ্যে করে ইনোভেট করেছে ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন, আমরা আমাদের মতো করে একটা ইনোভেট করতাম। আমরা তো ওদেরকে পলিটিক্যাল পার্টিকে তো আপনার সঙ্গে নিতে হবে। এটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, তাদেরকে সঙ্গে নিয়ে আগাতে হবে আপনি। সেটা এই মুহূর্তে সুযোগ দেখেন কিনা? আচ্ছা, আমি এখনো যে নাই আমি তা বলবো না, তবে এটা এমন একটা জায়গায় গেছে। হয় কি জানেন, আপনার সাথে আমার সম্পর্ক ভালোই ছিল, একটা দুইটা ব্যাপার নিয়ে ডিফারেন্স হয়ে গেছে। কেউ কোনো উদ্যোগ নেই, আমি আপনি জানি। তখন একটা কথায় হঠাৎ আপনার খুব লেগে গেল, আস্তে আস্তে বাড়লো, একটা পয়েন্টে যেতে পারে যেটা পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে যায়। এখন এরা আর পয়েন্ট অফ রিটার্নে আছে কি? মানে আমি তো এরকম শুনছি, ধরেন যে মিছিলটা দেখলাম আমি, যে অশ্লীল স্লোগান, মানে আমার নিজের চোখে কান্না পেয়েছে। ধরেন আমি আবার ছেলেমেয়ের সঙ্গে ওই মিছিল দেখতে পারতাম, এগুলো কি? এবং এটা পলিটিক্যাল পার্টির লোকজনই করেছে। আবার তার এগেনস্টে বিএনপি মিছিল করেছে সরাসরি। সেটা কি? দুইটা দলের নাম বলেছে, জামাত, তারপর ইসলামী আন্দোলন, আর এই যে এনসিপি, বিলে বিশে একাকার, সব বিলে রাজাকার। তো এটা তো আপনি ডিক্লেয়ার করা হয়ে গেছে, এনিমি মতো করে ডিক্লেয়ার করা হয়ে গেছে। এইটাকে ডেকে আবার বসাবার ক্ষেত্রে এখন নতুন ফ্যাক্টর, যে এখন নতুন করে ফ্যাক্টর যুক্ত হলে 4 জন মারা গেল। আমি কিন্তু আসলে জানি না যে যারা মারা গেছে তাদের রাজনৈতিক পরিচয় কী। সবগুলো যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে তো সেই প্রশ্ন তুলবার জন্য কেউ আসবে না। কিন্তু এই প্রশ্ন যদি ওঠে যে এই লাশের উপর দাঁড়িয়ে যাব আমরা, এই প্রশ্ন এর মধ্যে যদি এরকম থাকে যে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি এনসিপির হয়েছে বা অন্য কারো হয়েছে, এরকম হয় না, বসতে পারি কিন্তু এই একটা জিনিস আটকে গেল, সেরকম জিনিস কি তৈরি হচ্ছে বা এর মধ্যে হয়ে যাবে? মানে এই সময়টা নষ্ট হয়ে যাওয়ার আগে সরকারের উদ্যোগটা উচিত ছিল। বাট আই এম সো সরি, আমরা এত যে বলছি, আমি প্রায় সব জায়গাতে বলি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখি না। যখন আমাদের সাথে আরেকদিন বলেছিলাম বোধহয়, সংলাপ হচ্ছে যখন প্রথম আমাদের সাথে গণতন্ত্র মঞ্চের সংলাপ হলো, তখন আমি বললাম যে ডক্টর ইউনুসকে বললাম, যেহেতু এবার সরাসরি শিক্ষক, বললাম স্যার আপনারা এরকম লিখিত প্রস্তাব সব পাঠাতে চাচ্ছেন কেন? না বুঝি কী কেন গেছে? আমি বললাম যে বরঞ্চ সবার সাথে কথা বলতে থাকেন, আপনি নিজে কথা বলেন, বলতে বলতে প্রপোজালগুলো প্রিপেয়ার করেন, কী করবেন। তাতে হবে কি যে ডিফারেন্সগুলো আছে তা আপনি অনেকখানি মেন্ট করে একসাথে মিলে দিতে পারবেন। মেবি তারপরে একটা সেশন লাগবো, এখন 2টা সেশনও কাভার করতে পারছেন না। কী রকম করে করবেন? যে জায়গাটা মানে একেবারেই মিলল না, সেই জায়গাতে কী পজিশন রয়েছে, এই সংস্কার এতটুকু হয়ে নির্বাচন করতে দেব না। আপনি যদি এটা এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না দেন তাহলে নির্বাচন হতে পারবে না। একদূর চলে গেছে তো, এখন কীরকম করে পাবে? এটাও নির্ভর করছে প্রফেসর ইউনুস, হি ইজ অ্যাট দ্য হেল্প। ওনার যদি সেই যোগ্যতা থাকে নেগোসিয়েশন, সবাইকে ডেকে একসাথে বসাবার মতো, আমি তো তার এই প্রবৃত্তি দেখছি না, তার ইচ্ছাই দেখছি না। আমি কী বলবো এখানে? ধন্যবাদ। একটু অ্যাড করব। জি, আর একটা প্রশ্ন জুড়ে দিতে চাই। শহীদ আবু সাইদ সাধারণ ঘরের সন্তান এবং একটা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই তো তারা উচ্চশিক্ষায় আসা বলুন বা এই কোটা সংস্কার আন্দোলন বলুন, সেটা তো একটা কেন্দ্রে ছিল। কিন্তু এই সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি বা তাদের হিস্সা এই যে গণ আন্দোলন পরবর্তী বাংলাদেশ, সেখানে আসলে কতটুকু রক্ষিত হয়? আগের প্রসঙ্গে কিছু যোগ করা থাকলে করে এই প্রসঙ্গে যদি আসতেন। মানে আপনি বলছেন যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, তার যে আকাঙ্ক্ষা, না প্রথমে আমি একটা যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা তো অবশ্যই আমরা বুঝতে পারছি। আমি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা তুলব। আচ্ছা, আমি জানি না কেন, সেটা হচ্ছে আপনি ছাত্রদেরকে আপনি জুলাই ঘোষণা দিতে দিলেন না কেন? একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো পার্ট অফ দ্য হিস্ট্রি। ফলে তারা সেখান থেকে জনগণের যে কামনা, তাদের যে ইচ্ছা অভিপ্রায়, এটা তো আপনি ব্যক্ত করতে দেবেন। আপনি মানবেন কি মানবেন না পরের কথা, আপনি দিলেন না, খুব ভালো কথা। তারপর আমি বলি যে আমরা দেবো, এই 1 মাসের মধ্যে দেবো।
ওরা আবার ধরুন এই যে বছর শেষে ডিসেম্বরে দিকে আরেকটা ছেলেরা একত্রিত হলো, আবার তার একটা ঘোষণার কথা বললো, তাদেরকে আপনি থামিয়ে দিলেন। তারপর থামিয়ে দেওয়ার পর আপনি জুলাই মাসে কিন্তু আপনার ঘোষণা দেওয়ার কথা, সনদ, তথাকথিত সনদ দেওয়ার কথা। প্রথমত ঘোষণা এবং সনদ এক না, ঘোষণা ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট সর্ট অফ থিং, দুটোই বোধহয় আলাদা করে দেওয়া আকাশ পাতাল তফাৎ। প্রোক্লেমেশন ইজ এ ডিক্লারেশন অফ দ্য উইল অফ দ্য পিপল, জনগণের সামষ্টিক অভিপ্রায়ের অভিব্যক্তি হচ্ছে ঘোষণা। তাহলে এই যে অরাজনৈতিক লোকগুলো যারা এটা তাৎপর্য বোঝে না, তাহলে তো আপনি, তারা তো দেশের সর্বনাশের দিকে নিয়ে চলে যাবে। কারণ আপনি তো ভাববেন না যে এটা ছাত্ররা বসে বসে একটা কী বলে একটা খসড়া আপনি লিখে দিবেন আর 10 জন রাজনৈতিক দলের সঙ্গে বসে আপনি সনদ তৈরি করবেন। ইটস এন ইনসাল্ট। আপনি যারা গণ অভ্যুত্থান করেছে, রাজনৈতিক দলগুলো ওদেরকে সনদ লিখে দেবে, এটা তো তাদেরকে, ছাত্রদেরকে তো আপনি অপমান করছেন। আপনি করতে দিলেন না, তো তারা মেনে নিল। আপনার ছাত্ররা প্রত্যেকটা পদে 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 তাদেরকে বঞ্চিত করেছে, প্রত্যেকটা পদে পদে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন প্রতারণা করে ছাত্রকে এমন জায়গায় নিয়ে চলে গেছেন। এখন এই যে এখন দেখেন গোপালগঞ্জকে নিয়ে একটা জায়গা নিয়ে চলে যাবেন। ছাত্ররা কিন্তু যতই বলুন না কেন, এই যে গরিব মানুষের কথা বলছে, সাধারণ মানুষের কথা বলছেন, ছাত্ররা কিন্তু রিপ্রেজেন্ট করে ওদেরকে। কেন? কারণ আপনি হচ্ছে যে এই যে তাদের যে অভিপ্রায় কথাটা আমি বলছি, গণতান্ত্রিক অভিপ্রায় মানেটা কি, তার যে খাদ্যের প্রশ্ন, তার যে অন্যান্য কী বলে বাসস্থানের প্রশ্ন, সমস্ত প্রশ্ন তো অভিপ্রায়ের মধ্যেই তো থাকবে। এ তো এটাই চায়, তার প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষা। এটাই তো প্রোক্লেমেশন যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আমাদের অধিকার হরণ করা হবে না। ধরুন খুব সিম্পল একটা লাইন, আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস করা হবে না। এই তো সিম্পল। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে। এই 2-3টে তো ঘোষণা দিয়ে কী সমস্যা আমি বুঝি না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে আমাদের একটা সত্যিকারের একটা গণপ্রতিরক্ষাতে শক্তিশালী সেনাবাহিনী থাকবে, বাধ্যতামূলক সামরিক শিক্ষা থাকবে। এগুলো বলতে দেবেন না কেন জনগণকে? আপনি তাহলে আপনি কী করে দেশ তৈরি করবেন? নির্বাচনকে একটা হাসির ডিম পাড়া নাকি, যে পারলে সব সমাধান হয়ে যাবে? গত 50 বছর থেকে কাজটা হয়েছে। আমি আবার বলতে চাই, মানবের সঙ্গে একমত নয় তা বলছি না, কিন্তু আমি কি তার কথাই বলছি। আপনি প্রথমত যখন আপনি সরকার নির্বাচন চাইছেন, নির্বাচন তো হতেই পারে, গণপরিষদ নির্বাচন, সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ওটা তো একটার সঙ্গে মিল না, সম্পূর্ণ চরিত্রের দিক থেকে আলাদা। নির্বাচনটা একটা প্রক্রিয়া মাত্র। আমরা নির্বাচনটা করবো কী জন্য? আমরা নতুন সরকার গঠনের জন্য। তো তাহলে যারা নির্বাচনের কথা বলছেন তারা কী চাইছেন? তারা লুটপাট করতে চাইছেন। আর তো কী চাইছেন তারা নির্বাচন চাইবেন কেন? আমি এটা গণঅভ্যুত্থান করে যেটা আমরা করতে পারিনি হাসানের আমলে, আসুন সকলে বেশে ওটা আমরা সকলে সমাধান করি। আমি কাউকে তো বাদ দেবার কথা বলছি না, খেয়াল করুন। আমি কিন্তু বিএনপি এমনকি বলতেছি, ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের মতো, এমনকি যেসব আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, তার সঙ্গে মতাদর্শী পার্থক্য থাকতেই পারে। আমি মুজিববাদী বিশ্বাস নাও করতে পারি। আমি একটা পরিবার থেকে আসছি ডাই হার্ড আপনার মুজিবপন্থী, আবার সেখানে মুজিববাদের তত্ত্ব তো আমার ভাই দেওয়ারে হাত দিয়ে তত্ত্ব হয়েছে, মানাবে তো জানেন না। তো আমার তো সেটা একটা ফ্যামিলির মধ্যে তো আমি এর মধ্যে আছে, সেটা ভিন্ন কোশ্চেন। আপনি যখন পলিটিক্যাল কমিউনিটি আকারে বসবেন, যে এটি দেশটা আমাদের প্রত্যেকের কিছু রেসপন্সিবিলিটি আছে। আসেন আমরা ছেলেরা কী চাইছে ওদেরকে বুঝবার চেষ্টা করি, ওরা একটা ঘোষণা দিতে চাইছে, ওরা কী চায়। ওরা একটা খুব সিম্পল তো বলছে, আমরা নতুন গঠনতন্ত্র পাই, একটা নতুন সংবিধান চাই, পুরনো সংবিধানে কাজ হবে না। এটা মানতে কি অসুবিধা? জি, ধন্যবাদ। জনাব মান্না, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে শহীদদের প্রতি যারা আমরা বেঁচে আছি তাদের দায়, এবং সেখানে রাষ্ট্র সংস্কারের কথা বলা হলো, সেখানে মানুষের জীবনের পরিবর্তনের কথা, জীবনমানের পরিবর্তনের কথা বলা হলো, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হলো। সে দায় মেটানোর জন্য আজকে 1 বছর পরে দাঁড়িয়ে সামনে তাকালে আসলে এই মুহূর্তে কি কি করণীয় দেখেন? আর কোনো কিছু করা হয়নি তো। এগুলো কেন আবার বলছি জানেন, মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই। আমরা যে সংস্কারের কথা বললাম, আমি তখন সংস্কারটা তো প্রথম আসলো পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে। আমরা যারা আন্দোলন করছিলাম জোটবদ্ধভাবে, আপনার সমঝোতার মধ্যে বা যুগপথভাবে, প্রায় 42টার মতো দল। গণপথের আগের কথা বলছি। তো তখন কি হয়েছে যে মানুষের মধ্যে থেকে প্রশ্ন আসে আমাদের কাছে যে এগুলো করে কি হবে, কত রক্তক্ষয়ী আন্দোলন হলো 52 থেকে, ভালো কিছু তো হলো না। আমরা তখন সংস্কারের কথা আনলাম, এটার মধ্যে দিয়ে আমরা চেঞ্জ করব। এবং সেই সংস্কারে যখন আলোচনা চলে তখন আমি খুব সিরিয়াস ছিলাম, সংস্কার হতে হবে, দেন যেভাবে ফরাদ ভাই বললেন সেরকম। তো একটা 31 দফা ইত্যাদি তৈরি করো, যাই হোক, সেটা আমি আলোচনা বাড়াতে চাচ্ছি না।
আমরা এটা যখন করলাম তখন আমি বলতাম যে 3 বছর লাগবে, এগুলো মিনিমাম লাগবে 3 বছর এগুলো করবার জন্যে। কিন্তু 1 বছর যখন গেল তখন যেহেতু খেয়াল করবেন আন্দোলনের শক্তি কিন্তু অভ্যুত্থানের পরে ক্ষমতায় গেল না, একেবারে শেষের দিকে, মানে রাজনৈতিক দলগুলো যখন চূড়ান্ত লড়াইটা করতে পারলো না, পরাজয় নিশ্চিত করতে পারলো না, জনতার বিজয় নিশ্চিত করতে পারলো না, তখন শিক্ষার্থীরা এসে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সেটাকে পরিণতিতে নিয়ে গেল। ফলে যা এই 15 বছর ধরে যারা আন্দোলন করেছিল, সংস্কারের কথা বললো, অন্যান্য চিন্তা ছিল, তারা ক্ষমতায় গেল না। নতুন যারা আসলো তারা কিন্তু আবার আন্দোলনের লোকটা ঠিক, আন্দোলনকারীরাই তাদের নাম হয়তো প্রস্তাব করে, তারা আন্দোলন নির্যাস বলেন, তার সারবত্তা বলেন, সারবস্তু বলেন, এগুলোর সাথে তাদের কোনো পরিচয় ছিল না। তারা এসে যেরকম করে ফরাদ ভাই প্রথম দিকে বললেন একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, ডক্টর ইউনূস একটা বিপ্লবী সরকার করবেন দেখি, উনি বিপ্লবের কথা তো বলেন না, উনি গণতন্ত্রের কথাই বলেন। তার প্রয়োজনে তিনি মনে করেছেন যে একটা ভার্ডিক্ট ফ্রম দি কোর্ট আনবার জন্য তাকে প্রেসিডেন্টকে রাখতে হবে, যেটা সবাই অপছন্দ করলে ওইটা রেখেছে। ফলে হয়েছে কি যে আপনি যেরকম করে ভাবছেন বা আপনি যেরকম যে প্রশ্ন করলেন বা ফরহাদ ভাই বললেন, সেইভাবে আপনি এদের এই আন্দোলনের শক্তিগুলোকে নিয়ে ওই জায়গায় যাওয়ার কর্মসূচির মধ্যে যেতে পারলেন না। 1 বছর পরে আমার মনে হয় যে আসলে এই সরকারকে যে সংস্কার সম্ভবই ছিল না। আচ্ছা, শ্রীলঙ্কাতে যে হলো, ধরেন ওরা এত বড়, ওরা আমাদের মতো বড় করেনি, কিন্তু এটা অভ্যুত্থানই করেছে, সরকার বদল করেছে, ওরা কোনো সংস্কারই করে নাই, ইলেকশন করেছে, সমস্ত লোড শোধ করে দিয়েছে, ডেট ক্লিয়ার, এবং ইকোনমি সামনের দিকে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় এর চেয়ে একটা ভালো ইলেকশনই আমাদের টার্গেট হওয়া দরকার ছিল বোধহয়, বা এখনও এরকম মনে হয়, মানে এখন আমি কিন্তু এরকম বলি যে ভাই সংস্কার যাই হচ্ছে যদ্দূর হচ্ছে তাড়াতাড়ি শেষ করে ইলেকশনটা ভালো যাতে হয়, কোয়ালিটি ইলেকশন, সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে, সেই ইলেকশনের দিকে যান, তারপরে আমরা দেশ গড়ে হয়তো একটু পিছিয়ে যাব, হয়তো আবার ওটার মধ্যে অনেক ঝামেলা টামেলা হবে, কিন্তু তারপরেও যেই চেতনাটা 24-এ গড়ে উঠেছে, আমি অ্যামেজড। এমনকি স্বাধীনতার পরে ওই 60 ডিভিশনের নামের পর থেকে মানুষের ভোট বদলে যেতে শুরু করেছিল, কিন্তু এবার 1 বছর পরে এই যে এখন বর্ষপূর্তি চলছে, ধরেন মানুষের চেতনা ঠিক আগের মতোই টকটকে আছে, তাজা, একদম জীবন্ত, এইরকম আমি দেখি নাই। আমার মনে হয় এটা চলবে। এবং কেউ কেউ যে বলে না যে নির্বাচনের পরে যারা আসবে তারা সব উল্টে পাল্টে দেয়, যদি উল্টে পাল্টে দিতে পারবে না। জনগণের এই চেতনা ধারণ করবার জন্যে, এটা লালন করবার জন্য শক্তি তৈরি হয়েছে দেশের মধ্যে, যে জন্যে ওরাও অত তালিবালি করতে পারবে বলে আমি মনে করি না, এবং সামনের দিকে যাওয়া সম্ভব হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।